হ্যালো এভরিওয়ান, আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব দ্যাট ইজ স্কিল অ্যাকুইজিশন ইন ক্রিকেট। কোচিং সেশন আমরা যখন কন্ডাক্ট করি তো আমাদেরকে মাথায় রাখতে হয় কত ইজিলি কমপ্লেক্স ছাড়া, রিজিডিটি ছাড়া বাচ্চাদেরকে কিভাবে আমরা স্কিলকে অ্যাকুইজিশন করাতে পারি। আমরা একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, if children are not learning the way we teach, we need to teach the way they learn। মানে বাচ্চারা তাদের মতো করে শিখতে চায়, তাদের উপরে যদি কোনো কিছু জোর করে শেখানোর চেষ্টা করা হয় সেক্ষেত্রে বাচ্চারা শিখতে চায় না। সে কারণের জন্য কোচিংয়ে বাচ্চাদের মতো করে কোচেসদের শেখাতে হয়, যেটাকে আমরা বলে থাকি চিলড্রেন সেন্ট্রিক কোচিং। আমরা পরের স্লাইডে জানবো যে স্কিলটা কি, কৌশল যেটাকে আমরা বলি স্কিল। হোয়াট ইজ স্কিল? মিন্স that to execute the techniques required at the right time and place। মানে রাইট একটা টেকনিককে পারফর্ম করার জন্য, এক্সিকিউট করার জন্য রাইট টাইমে, রাইট প্লেসে যেটাকে আমরা অ্যাপ্লাই করে থাকি সেটি হল স্কিল। যে কোনো ধরনের টেকনিক, আমার কথা বলার টেকনিক হতে পারে, কি কৌশলে আমি তার মন জয় করে ফেললাম, কি কৌশলে আমরা একটি কাজকে সম্পন্ন করে ফেললাম, কি কৌশলে আমরা কোনো একটা বস্তুকে নিজের মতো করে নিয়ে ফেললাম। এখানে কৌশল, স্কিল। সো এগুলো একটা টেকনিক, যে টেকনিকের মাধ্যমে রাইট টাইমে, রাইট প্লেসে এটাকে এক্সিকিউট করা হয়। Why? To achieve something। যেটাকে আমরা বলতে পারি কি না, টেকনিক এবং প্রেসারকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা স্কিলকে পেয়ে যাব। টেকনিক অ্যান্ড প্রেসার। প্রেসার কি? আমাকে এই জিনিসটা পেতে হবে, দ্যাট ইজ অ্যান এক্সটার্নাল প্রেসার। ইন্টারনাল প্রেসার কি টেকনিকে নেব? আমি সুন্দর কথা বলে তার কাছ থেকে আমি জিনিসটি নিয়ে নিলাম, দ্যাট ইজ দি কৌশল। ওটাই হলো কৌশল। ইটস দ্য অ্যাক্ট অফ ডুইং সামথিং ওয়েল, এক্সপার্টাইজ ইন অ্যান অ্যাক্টিভিটি। সো যে কোনো ধরনের অ্যাক্টিভিটিতে একটা সুন্দর এক্সপার্টাইজের সঙ্গে যখন কোনো কিছুকে পারফর্ম করা হয় সেটিকেও আমরা কৌশল হিসেবে ধরতে পারি। স্পোর্টস লাইনে যদি আমরা যাই, স্পোর্টস, তাহলে স্কিলকে আমরা দুই ভাগে আমরা ভাঙতে পারি, বা দুই ভাগে আমরা এটাকে বলতে পারি। সেটা কি না, একটিকে আমরা টেকনিক্যাল স্কিল বলে থাকি আর আরেকটিকে আমরা বলি ট্যাকটিক্যাল স্কিল। বোথ আর ইম্পর্টেন্ট ইন স্পোর্টস। সো বেসিক্যালি আমরা ক্রিকেট কোচিং এ কি ধরনের অ্যাপ্রোচ ইউজ করি সেটা সম্পর্কেও আমাদের জানা দরকার আছে। গেম অ্যাপ্রোচ। গেম অ্যাপ্রোচ টু কোচিং ক্রিকেট। এখানেও আমরা দুই ধরনের অ্যাপ্রোচ পেয়ে থাকি, একটি হলো ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ এবং আরেকটি হলো গেমস অ্যাপ্রোচ। সো ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, যে পদ্ধতিতে কোচিং হয়ে আসছে, ভার্সেস গেমস অ্যাপ্রোচ। গেমস পদ্ধতিতে যে ধরনের কোচিং করানো যেতে পারে। ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে ক্রিকেট শেখানো হয়, তো প্লেয়াররা কি করে, প্রথমে স্কিলটাকে শেখে, তারপরে ট্যাকটিক্সটাকে শিখে, তারপরে গেম খেলে বা ক্রিকেটের কোনো ম্যাচ খেলে বা ক্রিকেট খেলে। বাট ইন গেমস অ্যাপ্রোচ যদি আমরা বলি, তাহলে এখানে আগে বাচ্চাদেরকে
খেলাটাকে শিখিয়ে নেওয়া হয়, তারপরে ট্যাকটিক্স শেখে, তারপরে স্কিল শেখে, এন্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আগে তুমি গেমটাকে শেখো। সো আমাদের ক্রিকেট কোচিং একাডেমিতে বা ক্রিকেট কোচিং সেন্টারে আমরা যখন কোচিং করব, আমরা যদি শুধুমাত্র স্কিলস এর উপর কনসেন্ট্রেট করি, তারপরে তাকে ট্যাকটিক্স শেখালাম, তারপরে মাঠে নিয়ে গিয়ে ম্যাচ খেলাচ্ছি, এক্ষেত্রে ম্যাচ পারফরমেন্স অনেক কমে যাবে। বিকজ গেমটা কি করে খেলতে হয়, গেমটা খেলতে গেলে কি কি বুদ্ধিমত্তার দরকার পড়ে, কি কৌশলগুলো অ্যাপ্লাই করে আমি ম্যাচে পারফর্ম করব, সেই জিনিসগুলি বাচ্চারা শিখতে পারে না। কিন্তু যদি আমরা গেমস অ্যাপ্রোচে বাচ্চাকে শেখাই, তো আগেই আমরা কি করলাম, বাচ্চাদেরকে একটা ছোট্ট জায়গায় ফিল্ডিং সেট আপ করে ওদেরকে ব্যাট বল করতে দিলাম, তারা ব্যাটিং এর সঙ্গে বোলিং করছে, হয়তো থ্রো বলই করছে, ফিল্ডার্সরাও তাদের কাছে বল যাচ্ছে, তারা ছুটে গিয়ে বল আটকাচ্ছে, রান আউট করার চেষ্টা করছে, ব্যাটসম্যানরা সিক্স মারার চেষ্টা করছে। এক্ষেত্রে দেখা যায় বাচ্চারা খেলতে খেলতে খেলার নিয়ম, খেলাতে কিভাবে আমরা পারফর্ম করব, এবং খেলা চলাকালীন যে ধরনের কৌশলগুলো অ্যাপ্লাই করা উচিত বা ট্যাকটিক্স গুলো ইউজ করা উচিত আউট করার জন্য বা বোলারকে একটু ডিস্টার্ব করার জন্য, সেগুলি অটোমেটিক্যালি বাচ্চারা এই খেলার মাধ্যমে শিখে যায়। দ্যাটস ওয়াই গেমস অ্যাপ্রোচে প্লে দ্য গেম, লার্ন দ্য ট্যাকটিক্স অ্যান্ড লার্ন দ্য স্কিলকে ব্যবহার করা হয়। সো আমরা গেম মেথডটাকে নিয়ে একটু বেশি ভাবে আলোচনা করব। So what is game method? So game method এর GAME, এই GAME এই ওয়ার্ড গুলোকে যদি আমরা ভাঙি, তাহলে G for game, A for assess, M for modify and E for encourage. So গেমের আমরা এই যে শব্দগুলি ছিল সেগুলোকে আমরা যখন ভাঙলাম, তখন আমরা দেখতে পেলাম এর চারটি আলাদা আলাদা রূপ: G for game, A for assess, B for modify and E for encourage. and এই চারটেই কিন্তু গেম মেথডে খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। Actually, we can say that the games approach is a guided discovery method of teaching. It empowers your kids to solve the problems that arise in the game, and that's a big part of the fun in learning a game. গেম মেথডের মাধ্যমে বা গেম অ্যাপ্রোচের মাধ্যমে যদি আমরা শেখাই, তাহলে কিন্তু বাচ্চারা খেলতে খেলতে অনেক কিছু আবিষ্কার করে ফেলে। এটা বাচ্চাকে প্রবলেম সলভ করতে হেল্প করে মাঠের মধ্যে, বিকজ তারা খেলা চলাকালীনই কিন্তু এই জিনিসগুলোকে ফিল করছে, খেলাটাকে অনুভব করছে, যেটা পরবর্তীকালে ওদের ক্ষেত্রে এটা খুবই এনজয়মেন্টের একটা জায়গা হয়ে ওঠে। কেন? গেমটিকে শেখার ক্ষেত্রে। নেক্সট যদি আমরা স্লাইড নিয়ে আলোচনা করি, সো ভেরি ইম্পর্টেন্ট পার্ট, সেটি হলো টিচিং টেকনিক্যাল স্কিলস। আমরা অ্যাজ আ কোচ যখন আমরা কোচিং করাবো, তখন সারা কোচিং যে টাইমটা, শিডিউলটা বা রুটিনটা, আমরা কিভাবে পারফর্ম করব, বা আমরা একটা টেকনিক্যাল কোনো স্কিল শেখাচ্ছি, টেকনিক শেখাচ্ছি, ফর এক্সাম্পল ফ্রন্ট ফুট ডিফেন্সিভ স্ট্রোক অর ফ্রন্ট ফুট ড্রাইভ, এই টেকনিকটাকে যখন আমি শেখাবো, তখন টিচিং টেকনিক কি ইউজ করব, যাতে বাচ্চারা উইদাউট হ্যাভিং এনি বোরনেস তারা ইজিলি এটাকে শিখে দিতে পারে। এবং আমিও অ্যাজ আ কোচ খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারবো ইন ফ্রন্ট অফ দি প্লেয়ার্স, একটি স্কিলকে পারফর্ম করার জন্য এবং ওদেরকে শেখানোর জন্য। এখানে আমরা আইডিয়াস ফলো করে থাকি, IDEAS, আইডিয়াস। হোয়াট ইজ দ্যাট? সো আমরা যদি কোনো স্কিলকে শেখাই, তাহলে সেই স্কিলের একটা লিটল একটা কি দিতে হয়, ইন্ট্রোডাকশন দিতে হয়। সেই ইন্ট্রোডাকশনটা কিন্তু বেশি বড় হলে হবে না। Why? বিকজ বাচ্চারা আমার কাছে খেলতে এসেছে, লেকচার খুব বেশি শুনতে আসেনি। কিন্তু বাচ্চারা যখন মাঠে আসে, তারা অঙ্কের ক্লাস, ইংলিশ ক্লাস, সায়েন্সের ক্লাস, হিস্ট্রি ক্লাস ছেড়ে দিয়ে তারা আমাদের কাছে আসে মাঠের মধ্যে শেখার জন্য।
Why? Because in the game they have fun. So ফানের জন্য আছে এবং সেখানে আমরা কিন্তু একটা পার্টিকুলার টেকনিকে শেখাচ্ছি, সেই শেখানোটাই যদি আমরা পড়াশোনার মতো করাতে যাই তাহলে বাচ্চারা কিন্তু ইনভলভ হতে চাইবে না। সে কারণের জন্য ওই পার্টিকুলার যে স্কিলটা শেখাবো তার ইন্ট্রোডাকশনটা খুবই ছোট হবে। সো আই ফর ইন্ট্রোডাকশন, আইডিয়াজের যে আই ফর ইন্ট্রোডাকশন অফ দ্য স্কিল that must be 1 minute or 1.5 minute। এই স্কিলটার নাম কি? এই স্কিলটি কোন বলে খেলে, বলে হাইট কি হওয়া দরকার, দ্যাটস অল। Then D for demonstrate this skill. It's very important because a picture says thousands of words. So if as a coach I perform well, I demonstrate well, এটা বাচ্চাদের কাছে খুবই ইজি হয়ে যাবে যে আমি কত তাড়াতাড়ি স্কিলটিকে শিখতে পারবো। ডেমনস্ট্রেট যখন দিতে হয় তখন কিন্তু কোচকে একটা খুবই ইম্পর্টেন্ট কথা মাথায় রাখতে হয়। আমি ডেমনস্ট্রেটটা যখন করব আমাকে অ্যাকচুয়াল ফেজে আমাকে কিন্তু ডেমনস্ট্রেটটা করে দেখাতে হবে। তো ফার্স্ট যে ডেমনস্ট্রেশনটা বাচ্চাদের দেখানো হবে সেটা ফুল ফ্লেজে দেখানো হবে, ভেঙে ভেঙে না, একটা হোল পার্ট দেখাতে হবে এবং দুটি প্লেন থেকে দেখাতে হবে। ফর এক্সাম্পল আমি ফ্রন্ট ভিউয়ে আছি, সো আমি যদি এখন কোনো একটা শট দেখাই তো দিস ইজ মাই ফ্রন্ট ভিউ, এখান থেকে একটা পজিশন দেখাতে হবে এবং আমি সাইড ভিউ থেকে একটা পজিশন দেখাবো, এই ভিউ থেকে দেখাবো। ওয়াই? বিকজ প্লেয়াররা আমাকে একবার এই ভিউ থেকে দেখে দেখবে যে আমার বডি পজিশনে কি কি চেঞ্জেস আসছে স্কিলটিকে পারফর্ম করার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ যখন আমি সাইড ভিউ থেকে দেখাবো তখন বাচ্চারা দেখতে পাবে যে আমি সাইড ভিউ থেকে আমার বডি পার্টস কিরকম আমার দেখতে লাগছে। ইজিলি তারা ওই স্কিলটাকে পারফর্ম করার জন্য তাদের কাছে একটা মেন্টাল পিকচার ক্লিয়ার করে ফেলবে যে ও এই স্কিলটি এরকম ভাবে পারফর্ম করে। এই দুই দিক থেকে দুইবার করে ডেমনস্ট্রেট দিয়ে দেওয়ার পরে আমরা ই ফর এক্সপ্লেন দি স্কিল আসি। So ID complete, E for explain the skill. Explain the skill. What does it mean? যে স্কিলটিকে আমি ডেমনস্ট্রেশন করে দেখালাম সেই স্কিলটিকে এবারে পার্ট বাই পার্ট আমাকে এক্সপ্লেন করতে হবে। সো ফার্স্ট অফ অল ফিট পজিশন কিরকম থাকা দরকার, নিস কিরকম থাকা দরকার, শোল্ডার কিরকম থাকা দরকার, ব্যাটারি পজিশন কিরকম থাকা দরকার। এই যে আমি ডেমনস্ট্রেট দিয়েছিলাম হোল পার্টের, এখানে পার্ট বাই পার্ট আমাকে স্কিলটি সম্বন্ধে এক্সপ্লেন করতে হবে। আফটার দ্যাট IDEA, A for attending. So attend the players practicing the skill or supervising and correct errors. What does it mean? So আমি এক্সপ্লেন করে দেওয়ার পরে আমাকে বাচ্চাদেরকে বলতে হবে নাও তোমরা এবারে প্র্যাকটিস করো, যেটার জন্য তারা ওয়েট করছিল। সো আই ফর ইন্ট্রোডাকশন আমি কি বলেছিলাম 1 থেকে 1.5 মিনিট, ডেমনস্ট্রেট একটু বেশি দিতে হবে 2 থেকে 2.5 মিনিট ডেমনস্ট্রেশন বারবার দেখিয়ে দেওয়া দরকার। ই ফর এক্সপ্লেনেশন ম্যাক্সিমাম 1 মিনিট টু 1.5 মিনিট, বেশি কথা ওর মধ্যে বলা যাবে না, টু দি পয়েন্ট কি পয়েন্টস বলে দিতে হবে। দেন আমাকে ম্যাক্সিমাম টাইম, আমি যদি কোচিং সেশনে আমি টাইম নিয়ে রাখি যে আজকে কোচিং সেশন আমি স্কিল অ্যাকুইজিশনের করাবো আধা ঘন্টা, ফর এক্সাম্পল আধা ঘন্টা আমি স্কিল অ্যাকুইজিশন শেখাবো, সেখানে আমি ফ্রন্ট ফুট ডিফেন্সিভ স্ট্রোক শেখাবো আজকে। সো আমি যে ইন্ট্রোডাকশন অফ দ্য স্কিলে 1.5 মিনিট দিয়েছি, ডেমনস্ট্রেশনে 2.5 মিনিট দিয়েছি, এক্সপ্লেনেশনে 1.5 মিনিট দিয়েছি, তো আমি ক্যালকুলেশন করে যদি দেখি তো হার্ডলি 6 মিনিটস আমার হচ্ছে মোর অর লেস। সো মোর অর লেস যখন আমার 6 মিনিট হচ্ছে তো বাকি যে টাইমটা আমার পড়ে থাকছে 24 মিনিটস। সো 24 মিনিটস এর মধ্যে 20 মিনিটস আমাকে অ্যাটেন্ডিং দিতে হবে, অ্যাটেন্ড করতে হবে প্লেয়ারদেরকে, where the players will practice the particular skill and as a coach I have to check
the skills, correct their errors. I have to supervise. Here the attend is very important in coaching. এখানে আমাকে বাচ্চাকে পুরো সময় দিতে হবে, প্রত্যেকটি বাচ্চার কাছে গিয়ে আমাকে স্কিলটা সম্পর্কে দেখতে হবে যে ঠিকঠাক কি পয়েন্টস অনুযায়ী তারা পারফর্ম করছে কিনা এবং ঠিকঠাক করছে কিনা। এখানে শ্যাডো ড্রিল প্রথমে হবে, উইথ বল হবে, উইথ বলে কারেকশনস হবে, তার মধ্যে ড্রিলস আসবে, যারা ইমপ্রুভমেন্টে যাবে তাদেরকে ইমপ্রুভমেন্ট করে করে যেতে হবে, যারা ইমপ্রুভমেন্ট করতে পারছে তারা ওই জায়গাটাতে স্টে থাকবে। সো এই যে অ্যাটেন্ডিং এর জায়গাটা আমাকে কিন্তু খুব ভালোভাবে করতে হবে। সো A for attending or attend, and finally S for summarize. So reinforce the key points and encourage future practice. বাকি যে 4 মিনিট পড়ে থাকলো তার মধ্যে আমাকে 3 মিনিট আমাকে নিয়ে নিতে হবে যে সামারাইজ করার জন্য পুরো লেসনটা, পুরো টিচিং টেকনিক্যাল স্কিলসটাকে আমাকে সামারি করে নিতে হবে যে আমি আজকে আমি ফ্রন্ট ফুট ডিফেন্সিভ স্ট্রোকে আমি কি কি করলাম, এই কি পয়েন্টস গুলো কি কি ছিল আলোচনা করলাম, কিভাবে প্র্যাকটিস করলাম, এবং লাস্ট 1 মিনিট আমরা কি করব, খুব ফানের সঙ্গে তাদেরকে ছেড়ে দেব। সো ইন দিস ওয়ে আমরা আইডিয়াস ফলো করি যখন আমরা কোনো পার্টিকুলার স্কিলকে শেখাতে যাই। কিন্তু সবথেকে বড় ইম্পর্টেন্ট হলো এই প্রোগ্রেশনের কথা বললাম, যে শেখাতে যখন আমরা অ্যাটেন্ড করব বাচ্চাদের তখন আমাদেরকে কিন্তু লার্নিং প্রোগ্রেশনটা দেখতে হবে, which is very important. লার্নিং প্রোগ্রেশন মিন্স একটি বাচ্চা যখন একদম শ্যাডো থেকে সে যখন উইথ বল প্র্যাকটিসে নিয়ে যাচ্ছি, ইট মিন্স সে ডেভেলপ করেছে। সো শ্যাডো থেকে সে উইথ বলে গেছে, তখন যে ড্রিলগুলোকে আমি সাজাবো বা ড্রিল যখন আমি করাবো তাদেরকে কি সিকোয়েন্সে তাদেরকে ড্রিলস করাবো। সো ফার্স্ট অফ অল আমি তাদের মেন্টাল রিহার্সাল দেব যে থিঙ্ক অ্যাবাউট দি স্কিল, হাউ টু পারফর্ম। সো রিহার্সাল করাবো ওদেরকে উইদাউট বল তাদেরকে বলবো ফ্রন্ট টু ডিফেন্স তোমরা করো। সো তারা বাড়িয়ে ব্যাট নিয়ে গিয়ে করবে শ্যাডোতে। দেন রিহার্সাল কমপ্লিট হওয়ার পরে তাদেরকে বলা হবে যে উইথ স্টেশনারি বল তোমরা পারফর্ম করো। তো একটা বল রেখে দিয়ে আমি সেখানে স্টেশনারি ড্রিল উইথ বল আমরা প্র্যাকটিস করাবো। তারপরে মুভিং বলের সঙ্গে তাদেরকে প্র্যাকটিস করাতে হবে। তারপরে কাইনেস্থেটিক সেন্স ইনভলভ করতে হবে, as if বাচ্চাদের বলতে হবে close your eyes and think the ball is coming to you and drive. সো চোখ বন্ধ করে তাদেরকে স্কিলটার সম্পর্কে ধারণা দিতে হবে এবং তাদেরকে বলতে হবে তোমরা স্কিলটাকে পারফর্ম করো by closing your eyes. As a kinesthetic sense, it will develop a lot. The child's perfection, the child's skill. তারপরে র্যাপিড রিপিটেশন করতে হবে ওই টেকনিক্সের, র্যাপিড রিপিটেশন, কন্টিনিউয়াসলি রিপিটেশনস হবে পার্টিকুলার স্কিলসে। দেন রিঅ্যাকশন দিতে হবে, এমন কোন একটা সিচুয়েশন ক্রিয়েট করতে হবে যেখানে আমরা রিঅ্যাকশন পাই, যে এই পারফর্মটা করার পরে আমি কি রিঅ্যাকশন পেলাম স্কিলটিকে পারফর্ম করার পরে। এখানে বাচ্চারা সেন্স পাবে। দেন ডিসিশন মেকিং এ নিয়ে আসতে হবে, যে তারা ডিসিশন মেকিং করবে, ইয়েস এই স্কিলটিকে এই পজিশনে এরকম ভাবে খেলতে হয়। দেন ম্যাচ সিমুলেশন, একটা লিড আপ গেম বাচ্চাদের মধ্যে টিম করে দিতে হবে এবং ছোট্ট একটি জায়গার মধ্যে ম্যাচটি কন্ডাক্ট করতে হবে। ফ্রন্ট ফুট ডিফেন্স যদি আমি শেখাই তো ফ্রন্ট ফুট ডিফেন্স ওখানে অ্যাপ্লাই হবে। সো যাই খেলি না কেন, যাই পারফর্ম করি না কেন, আমাকে কিন্তু যেরকমই বল আসুক আমাকে ম্যাচের মধ্যে ফ্রন্ট ফুট ডিফেন্স প্র্যাকটিস করতে হবে। দ্যাট ইজ কল্ড ম্যাচ সিমুলেশন ইন দি পার্টিকুলার স্কিল। এটা খুব ইম্পর্টেন্ট। আবার অন্যদিকে যখন আমরা টেকনিক্যাল স্কিল প্র্যাকটিস করাই তখন কোন কোন কথাগুলো মাথায় রাখতে হবে। স্কিল অ্যাকুইজিশনে এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, যে আমরা কোন কোন কথাগুলো মাথায় রাখবো। হোয়াট আর দ্য প্রিন্সিপালস অফ টেকনিক্যাল স্কিল প্র্যাকটিস। যখন আমরা পার্টিকুলারলি কোনো স্কিলকে, যেমন পুল শট শেখাচ্ছি, তো পুল শট যদি শেখাই তাহলে ওই সময়তে আমার কোন কোন কথাগুলো মাথায় রাখতে হবে।
The first and foremost important point is make sure the players practice the right technique. It means আমি যদি right technique right practice করাই, then only the skill will be developed rightly. Perfect practice makes a man perfect. Practice makes a man perfect. This may be wrong. Wrong practice makes a man wrong. So perfect practice makes a man perfect. এই কথাটিকে যদি বেস করে প্রথম পয়েন্টে আমরা বলি, make sure the players practice the right technique. Right technique এর সঙ্গে আমাকে খেলতে হবে পুল শটকে, otherwise it will hinder the performance during the match. আবার অন্যদিকে আরেকটি পয়েন্ট যদি আমরা যাই নেক্সট পয়েন্টে, move the practice to game like conditions as soon as possible. যে আমি পার্টিকুলার স্কিলটিকে শিখিয়ে দিলাম, আমাকে শেখানোর পরেই গেম লাইক সিচুয়েশন আমাকে ক্রিয়েট করতে হবে এবং ওখানে বাচ্চাকে বলতে হবে তুমি ওই শটটিকে খেলার চেষ্টা করো। সো আমি লেগ স্ট্যাম্পে ফিল্ডিং সাজিয়ে দিলাম এবং পুল শটের মতো আমি হাত ঘুরিয়ে আমি আর্ম রোটেশন করে বল করছি, শর্ট পিচ বল দেওয়ার চেষ্টা করছি। তো প্লেয়ার যখনই ওটা শর্ট পিচ বল দেখছে, হি ওয়ান্টস টু হিট দ্য বল লাইক পুল শট। সো ইটস আ গেম লাইক কন্ডিশনস প্র্যাকটিসের মধ্যে আমাকে আনতে হবে, so that they will perform the skill perfectly. আবার অন্যদিকে যদি আমরা বলি, keep practices short and frequent when learning new skills. So প্র্যাকটিসকে শর্ট, যখন আমরা নতুন কোনো স্কিল শিখবো তখন কিন্তু প্র্যাকটিসকে শর্ট হিসেবে প্র্যাকটিস করতে হবে, মানে শর্ট করে প্র্যাকটিস করতে হবে, আমাকে ভেঙে ভেঙে প্র্যাকটিস করতে হবে, ডিস্ট্রিবিউটেড ওয়েতে প্র্যাকটিস করতে হবে, নট ইন লং টার্ম, এবং ফ্রিকোয়েন্টলি প্র্যাকটিস করাতে হবে। ফর এক্সাম্পল, আমি একটি বাচ্চাকে ফ্রন্ট ফুট ড্রাইভ শেখাচ্ছি 8 ঘন্টা ধরে, হোয়াট উইল হ্যাপেন? স্টুডেন্ট বোরিং ফিল করবে, স্টুডেন্টের মধ্যে নতুন কোনো কিছু নতুনত্ব থাকবে না। শেখানোর জন্য ওই স্কিলটি ডেভেলপ হতে অনেক টাইম লাগবে, বাট ওই স্কিলটাকে যদি আমি ডিভাইড করে দিই এবং ফ্রিকুয়েন্ট করে দিই, তাহলে কি তাড়াতাড়ি শিখবে। সেটা কি না, আমি মর্নিং এ শিখলাম, ইভিনিং এ আবার শিখলাম, সপ্তাহে আমি ওই স্কিলটাকে ডেভেলপ করার জন্য সপ্তাহে আমি ডিভাইড করে দিলাম। সো ডিস্ট্রিবিউটেড প্র্যাকটিস সেশনস ইজ ভেরি ইম্পর্টেন্ট নতুন স্কিলকে শেখার জন্য। Ensure that players experience a reasonable amount of success at each session. কোচকে এটা এনশিওর করতে হবে যে প্রত্যেকটা সেশনে বাচ্চাদের ঠিক মতো এক্সপিরিয়েন্স হচ্ছে এবং তারা রিজনেবল অ্যামাউন্টে সাকসেস করছে, যতটা সাকসেস করার দরকার ঠিক সেই পদ্ধতিতে তারা সাকসেস করতে করতে যাচ্ছে। এটা এনশিওর করতে হবে কোচকে, এবং প্র্যাকটিসের মধ্যে ফান আনতে হবে। মেক প্র্যাকটিস ফান, ফান আনতে হবে প্র্যাকটিসের মধ্যে, তাহলেই বাচ্চারা ইনভলভ হবে উইদাউট এনি ফর্মাল মোটিভেশন। আমরা জানি সাইকোলজি, আমরা বাচ্চাদের পারফরমেন্সকে আমরা যদি একটা লাইন গ্রাফের দ্বারা মাপি এবং গ্রাফে যদি ফেলি, সেটাকে কার্ভের মাধ্যমে যদি আমরা ওটাকে যদি এক্সপ্লেন করি, সেটাকে আমরা বলে থাকি লার্নিং কার্ভ। হাউ দ্য প্রোগ্রেশন অফ দি স্কিল ইজ গোয়িং অন। সো ইনিশিয়াল স্টেজে এটা একটু বাড়বে, তারপরে ওটা প্লেটু হয়ে যাবে, মানে একটা সমান্তরাল চলে আসবে, তারপরে আবার একটু বাড়বে, সেখান থেকে আবার হয়তো ডাউন হতে পারে, আবার বাড়বে, আবার একটা জায়গায় প্লেটু হয়ে গেল, আবার বাড়বে, আবার ডাউনফল হবে। লার্নিং কার্ভ কিন্তু এরকম হবে। যদি একটা বাচ্চার খুব ভালো ইমপ্রুভমেন্ট হয়, একটা সময় সেটা ডাউন হবে। সেখানে আমাকে যে ধরনের প্র্যাকটিস করছিল সেখানটা চেঞ্জ করে অন্য নতুনত্ব প্র্যাকটিস আনতে হবে, যাতে ওটা আবার উপরের দিকে ওঠে পারফরমেন্সটা। আবার কখনো দেখা যায় লার্নিংটা খুব ভালো উঠতে গিয়ে একটা প্লেন চলে, আর কোনো ইমপ্রুভমেন্টই নেই। সেখানে তাকে মোটিভেশন দিতে হবে, তাকে এনকারেজ করতে হবে, তাকে ম্যাচ খেলাতে হবে, তাকে আরো অন্যান্য যে ট্রিক্স এন্ড টেকনিক্স থাকে কোচিং এর মধ্যে, সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে মাঠের মধ্যে, যাতে তার
লার্নিং কার্ভটা খুব সুন্দর একটা বজায় থাকে। সবসময় লার্নিং ফেজে একটা প্রোগ্রেশন ভাব থাকবে, ইয়েস, একটা সিকোয়েন্সলি একটা প্রোগ্রেস ওয়েতে থাকছে। আমরা যদি এর সম্বন্ধে আরো ডিটেলস জানি, তো আমরা লার্নিং কার্ভের স্ট্রেট প্রোগ্রেশন হয়, সে কার্ভটাকে যদি আমরা শো করি, তাহলে আমরা কি বলতে পারবো এটাকে, যে টিপিক্যালি লার্নিং কার্ভ শোস ইট ডাজ নট প্রসিড স্মুথলি। কখনোই কোনো লার্নিং কার্ভ স্মুথলি এগিয়ে যাবে না, মানে একটা স্ট্রেট ওয়েতে উপরে উঠবে না, যেটা আমি একটু আগে বললাম। সবসময় তার মধ্যে প্লেটু আসবে, যেগুলি খুবই নর্মাল ফিচার্স এর মধ্যে পড়ে, কিছু বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, এবং সেগুলো ওই প্রসেসের মধ্যেই থাকে। আবার আরেকটা চাইনিজ প্রভাবের দিকে আমরা যদি যাই, সেটা খুবই ইম্পর্টেন্ট এবং লাস্টে ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন স্কিল অ্যাকুইজিশন, যেটা কোচেসদের জানা দরকার। আমি যদি কোচিং এর মধ্যে বেশি ওয়ার্ডিংস ইউজ করি উইদাউট হ্যাভিং এনি ডেমনস্ট্রেশন আর প্র্যাকটিস, তাহলে বাচ্চারা আমার কথাটা ভুলে যাবে। সো ইফ আই হিয়ার আই ফরগেট, এটা মাথায় রাখতে হবে। বাচ্চাদেরকে যদি বেশি শোনানো হয় তাহলে ওটা ভুলে যাবে। ইফ আই সি আই রিমেম্বার, তাদেরকে যদি খুব ভালো ডেমনস্ট্রেশন দেখানো হয়, অনেকবার করে ডেমনস্ট্রেশন দেখানো হয়, ভালো প্লেয়ারদের ভিডিওস দেখানো হয়, ছবি দেখানো হয় পার্টিকুলার স্কিলসের, তারা সেটাকে মনে রাখতে পারবে। কিন্তু তাদেরকে যদি স্কিলটিকে পারফর্ম করতে দেওয়া হয়, ইফ আই ডু আই আন্ডারস্ট্যান্ড, যদি সেই স্কিলটিকে পারফর্ম করতে দেওয়া হয়, তাহলে সেই বাচ্চাটি বুঝবে, হ্যাঁ, এই স্কিলটি কি করে পারফর্ম করতে হয়। দিস ইজ ওল্ড চাইনিজ প্রভাব, যেটা কোচিং এ ইউজ হয় এবং আমরা সেটিকে স্কিল অ্যাকুইজিশনে ইউজ করি। বেশি কথা না বলে দেখানো এবং প্র্যাকটিস করানোতে আমরা নজর দিই ডিউরিং দি কোচিং সেশনস। So that's all about the skill acquisition. আমরা এর পরে যে সেশন আছে, the basic and fundamentals rules in cricket, সেটা সম্বন্ধে জানবো। এই ফান্ডামেন্টাল স্কিলস সম্বন্ধে জানা, ফান্ডামেন্টাল রুলস সম্বন্ধে জানা, বেসিক্যালি ক্রিকেট খেলতে গেলে কোন কোন রুলস গুলোকে আমাকে জানা দরকার। There are 42 rules are there in cricket. টেস্ট ক্রিকেটের আলাদা, ওয়ানডে ক্রিকেটের আলাদা, টি20 আলাদা, বাট ফর্মালি একজন ক্রিকেটার যদি ক্রিকেট খেলতে যায়, বাচ্চা যদি ক্রিকেট খেলতে যায়, বা আমি অ্যাজ এ কোচ, আমি যদি ক্রিকেট শেখাতে যাই, সো বেসিক কয়েকটা রুলসকে আমাকে জানতে হবে। সেই বেসিক রুলস গুলোকে নিয়ে আমরা এরপরে আলোচনা করব। থ্যাংক ইউ এভরিওয়ান।